এরশাদের স্বৈরাচারকে বৈধতা দিয়েছিল একসঙ্গে আওয়ামী লীগ এবং জামাতে ইসলামী। হাসিনা আরো তারপরে বলেছেন যেটা একটা কৌশলের ব্যাপার, সবচেয়ে বড় কথা এই আমরা যা কিছু করছি জনগণের স্বার্থে করছি। শেখ হাসিনার জামাতে ইসলামী বিরোধিতা বা মুক্তিযুদ্ধের পক্ষাবলম্বন কোনোটাই তার আদর্শ নয়। ৭২-এর যে সংবিধান, সেই সংবিধানে ধর্মকে ব্যবহার করে রাজনীতি নিষিদ্ধ হয়েছিল, এটা খুব সদর্থক। কিন্তু বাংলাদেশের যে ৭২-এর সংবিধান তাতে কিন্তু অসাম্প্রদায়িকতা এই শব্দটা কিন্তু সংবিধানে জায়গা পায়নি। তার বদলে রাষ্ট্রের অন্যতম মূলনীতি হিসেবে ধর্মনিরপেক্ষতা শব্দটাকে জায়গা দেওয়া হয়। কিন্তু এর বাস্তব প্রয়োগ কি হলো? বেতারে, টিভিতে, বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে একই সঙ্গে পবিত্র কোরআন, গীতা, বাইবেল, ত্রিপিটক পাঠ চালু হলো। অর্থাৎ ঠিক ধর্মের থেকে রাষ্ট্রকে বিযুক্ত করা কিন্তু হলো না। ৭৬ সালে এক সামরিক প্রজ্ঞাপনের মাধ্যমে সংবিধানে ধর্মভিত্তিক রাজনীতির সুযোগ করে দেওয়া হলো। তারপর বিএনপির জন্ম, জামাতে ইসলামী আবার দৃশ্যপটে চলে এলো। এরপরে খুব ইন্টারেস্টিং সময় শুরু হচ্ছে। ১৯৮২ সালে যখন এরশাদ শাসন ক্ষমতায় এলেন এবং কার্যত স্বৈরাচারী একটা শাসন প্রতিষ্ঠা করলেন, সেই সময় তিনি রাজনৈতিক দলগুলোকে একটা নির্বাচনের টোপ দিলেন। ১৯৮৩ সালের ২০ নভেম্বর ঢাকায় বায়তুল মোকাররমের দক্ষিণ চত্বরের একটা জনসভা হয়। সেই জনসভায় জামাতের তৎকালীন ভারপ্রাপ্ত আমির আব্বাস আলী খান কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। সেই সময় বাংলাদেশে দুটো বড় জোট ক্রিয়াশীল ছিল। একদিকে আওয়ামী লীগের নেতৃত্বে ১৫ দলের জোট, অন্যদিকে বিএনপির নেতৃত্বে ৭ দলের জোট। আর জামাত তখন আলাদা করে তাদের নিজস্ব রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছিল। এই তিনটে শক্তি অর্থাৎ আওয়ামী জোট, বিএনপি জোট এবং জামাত এরা যুগপৎ আন্দোলন করছিল। খুব ইন্টারেস্টিং কিন্তু এরশাদ বিরোধী আন্দোলন, এরশাদের স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে কিন্তু তখন কমন শত্রু এরশাদ, এবং তার বিরুদ্ধে আন্দোলনে রাজাকার, মুক্তিযোদ্ধা সব এক জায়গায়। অর্থাৎ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধারা, বিএনপির মধ্যে থাকা মুক্তিযোদ্ধারা এবং জামাতের মধ্যে থাকা যারা ৭১-এ রাজাকারের ভূমিকায় ছিলেন তারা কিন্তু সব এক জায়গায়। ৮৬ সালে যখন সংসদ নির্বাচন হয় সেই সময় বিএনপি নির্বাচন বর্জন করেছিল। খুব গুরুত্বপূর্ণ এটা। এবং বিএনপির যে নির্বাচন বর্জনের ডাক, এটা সমর্থন করেছিল, তার সঙ্গী হয়েছিল আওয়ামী লীগের যে ১৫ দলের জোট, সেখান থেকে বেরিয়ে আসা ৫টা বামপন্থী রাজনৈতিক দল। আওয়ামী লীগ কি করেছিল? আওয়ামী লীগ তার সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে এই পাতানো নির্বাচনে গিয়েছিল। তাদের সঙ্গী হয়েছিল জামাতে ইসলামী। এই নির্বাচনে জামাত স্বাধীন বাংলাদেশের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রথমবার লড়াই করে 10টা আসন পায়। এর ফলে কি হয়? এরশাদের যে সামরিক শাসন তা বৈধতা পেয়ে যায়। অর্থাৎ এরশাদের স্বৈরাচারকে বৈধতা দিয়েছিল একসঙ্গে আওয়ামী লীগ এবং জামাতে ইসলামী। আওয়ামী লীগের সঙ্গে জামাতে ইসলামীর সদস্যরা এক ছাদের নিচে বসে আইন তৈরির ছাড়পত্র পান। আমরা এই ইতিহাস কিন্তু পশ্চিমবঙ্গে চর্চিত নয়। ১৯৯১ সালে, তার বেশ কিছু বছর পরে, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের অন্তর্বর্তী সরকারের পরিচালনায় সংসদ নির্বাচন হয়। তখন বিএনপির সঙ্গে শিবির বদলে নিয়ে একটা গোপন সমঝোতা করে জামাত এবং 18টা আসন পায়। কিন্তু বিএনপির সঙ্গে জামাতের এই হানিমুন পিরিয়ড কিন্তু বেশি দিন টেকেনি। আওয়ামী লীগ বছর খানেকের মধ্যেই বিএনপির সরকার বিরোধী আন্দোলন শুরু করে এবং তার সঙ্গী হয় জামাত। আমরা যদি একটু ইন্টারনেট সার্চ করি, আমরা কিন্তু গোলাম আজমের সঙ্গে শেখ হাসিনার একসঙ্গে মিটিং করবার ছবি পাবো, বৈঠক করবার কিন্তু আমরা ছবি পাবো। আশা করি আমাদের এই স্ক্রিনে অভিরূপ ছবিটা হ্যাঁ, দেখাবে। নিশ্চয়ই অভিরূপ দেখাবে। এবং এই যে একসঙ্গে কাজ করা, আওয়ামী লীগ এবং জামাতের একসঙ্গে কাজ করা, এইটা কিন্তু বাংলাদেশের রাজনীতির জন্য খুব একটা ভালো হয়নি। ঠিক যেরকম বিএনপির মতো একটা দলেরও হয়তো জামাতের সঙ্গে যাওয়াটা ঠিক হয়নি। কারণ বিএনপি, আওয়ামী লীগ যদি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল হয়ে থাকে, বিএনপি কিন্তু তাহলে মুক্তিযোদ্ধাদের দল। এবং এই যে ইতিহাস, এটা কিন্তু চলেছে। ২০১৪ সালে প্রায় ২০০ জন নেতাকর্মী নিয়ে পাবনা জেলার আতাইকুলা ইউনিয়নের জামাতে ইসলামীর যিনি নায়েবে আমির রাজ্জাক হোসেন রাজা, তিনি আওয়ামী লীগে যোগদান করেছিলেন। এবং আওয়ামী লীগ কিন্তু নিজে প্রচুর পরিমাণে এই পুনর্বাসন, জামাতিদেরকে, রাজাকারদেরকে পুনর্বাসন করে দিয়েছে তাদের নিজের দলে নিয়ে গিয়ে। কাজেই এই জায়গায় আমরা কিন্তু আসলে যদি ইতিহাসের প্রতি সুবিচার করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে এইটাকে মেনে নিতেই হবে যে আওয়ামী লীগও আসলে বহু ক্ষেত্রে জামাতে ইসলামীর সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করেছে। এবং তারপরে শেখ খালেদা জিয়ার আমলে যে জামাত সরকারের অংশ ছিল সে তো আমরা জানি। তুমি আমাকে বলছিলে 96 সালে হাসিনার একটা ইন্টারভিউর কথা, সেটা বলো না। সেটা একটা দুর্দান্ত ইন্টারভিউ। শেখ হাসিনা, যিনি আমাদের এখানে ভীষণ ধর্মনিরপেক্ষতার আইকন,
বা প্রবল জামাতে ইসলামী বিরোধী একজন নেত্রী হিসেবে পরিচিত, তার একটা পুরনো ইন্টারভিউ। দেখুন, আমি একটু আগেই যেগুলো বলছিলাম যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা জামাতে ইসলামীর সঙ্গে হাসিনা নিজেই কিন্তু হাত মিলিয়েছিলেন, এবং 1994 থেকে 96 জামায়াতের সঙ্গে জোট করে তিনি বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছেন, যে কথাটা আমি বললাম। সেই সময়ই একটি টেলিভিশন সাক্ষাৎকার, এটা সম্ভবত এখনো ইউটিউবে পাওয়া যায়, খুঁজতে হবে, তাকে জিজ্ঞাসা করেছিলেন 1971 সালে স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, আওয়ামী লীগের ডাকে আমরা সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, আমরা সবাই মনে করতাম যে আওয়ামী লীগ হলো মুক্তিযুদ্ধের সবচেয়ে নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান, কিন্তু বিগত আন্দোলনে আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধীদের সঙ্গে জোট বেঁধেছে, লিয়াজো কমিটি বানিয়েছে। এসবের পরিপ্রেক্ষিতে আজ কি আমরা আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে আর বিশ্বাস করতে পারবো? হাসিনা এটা একটা অদ্ভুত উত্তর দিয়েছিলেন। হাসিনা বলেছিলেন যে আমরা এখানে একটা কথা বলতে চাই, আমরা আমাদের আদর্শ থেকেও বিচ্যুত হইনি, নীতিমালা থেকেও দূরে সরে যাইনি। যেখানে জনগণের ভোটের অধিকারের বিষয়টি রয়েছে, জনগণের অধিকার আদায়ের কিছু কৌশল আমরা অবশ্যই অবলম্বন করেছি। আপনি যেমন বললেন, সেদিক দিয়ে তো বিচার করলে প্যালেস্টাইনের প্রেসিডেন্ট ইয়াসের আরাফাত ইসরায়েলের প্রধানমন্ত্রী রাবিনের সঙ্গেও চুক্তি করেছেন। অর্থাৎ মানে হাসিনা কিন্তু সরাসরি জাস্টিফাই করছেন যে জামাতে ইসলামীর সঙ্গে তার একসঙ্গে আন্দোলন করাকে। হাসিনা আরো তারপরে বলেছেন যেটা একটা কৌশলের ব্যাপার, সবচেয়ে বড় কথা এই আমরা যা কিছু করছি জনগণের স্বার্থে করছি, সেটাই হচ্ছে বড় কথা। তাহলে এখানে খুব স্বাভাবিকভাবেই প্রশ্নটা আসে, যখন এই শেষ গণ অভ্যুত্থানে জামাতে ইসলামীর নেতাকর্মীরা অবশ্যই ছিলেন, সেইটাকে কেন্দ্র করে এই গণ অভ্যুত্থানকে পশ্চিমবঙ্গের প্রগতিশীল মানুষদের অনেকে নস্যাৎ করে দেন, তারা আওয়ামী লীগের 1996 সালের এই ভূমিকাকে কি বলবেন? গোলাম আজমের সঙ্গে হাসিনার মিটিং করাকে কি বলবেন? আমার যেটা এই প্রসঙ্গে ব্যাখ্যা, শেখ হাসিনার জামাতে ইসলামী বিরোধিতা বা মুক্তিযুদ্ধের পক্ষাবলম্বন বা ধর্মনিরপেক্ষতার কথা বলা বা কওমি জননী হয়ে ওঠা, কোনোটাই তার আদর্শ নয়। তার কোনো রাজনৈতিক আদর্শ নেই। তিনি যখন যেমন প্রয়োজন তখন তেমন করেন। যে জামাতে ইসলামীর সঙ্গে হাত মিলিয়ে তিনি বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছেন, সেই জামাতে ইসলামীকেই আবার তিনি গত 15 বছরে ভয়ঙ্কর নির্যাতন করেছেন। কাজেই এই হচ্ছে শেখ হাসিনার রাজনীতি, এই হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি। সে নিজের প্রয়োজনে আসলে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে, সে মুক্তিযুদ্ধের প্রতি জনগণের আবেগকে ব্যবহার করে।